আমার আজকের গল্প আতাপুরের দৈত্য। গল্পটি লিখেছেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়। বিকেলে বেড়াতে বেরিয়ে আতাপুরের হরি সামন্ত কুটিবাড়ির জঙ্গলে সেদিন যাকে দেখলেন তাকে দেখার কথাই নয়, কারণ রাক্ষস খোক্কস বা দৈত্য দানব দুনিয়াতে আছে বলে কেউ বিশ্বাস করে না। হরি সামন্তর বয়স ৮১, ডান হাঁটুতে বাত, হার্টেরও একটু গোলমাল আছে। কুটিবাড়ির জঙ্গল ডান হাতে রেখে পালপাড়ার শিবপদ সরখেলের বাড়িমুখ যাচ্ছিলেন তিনি। সরখেল মস্ত হোমিওপ্যাথ, তার চেম্বারে বিকেলে একটা আড্ডা বসে। দিব্যি ফুরফুরে শরতের বিকেল, চারদিকে নরম রোদ ঝলমল করছে। চোখের ভুল নয়, হরি সামন্ত ডান পাশে মুখ ঘোরাতেই দেখেন একটা শিমুল গাছের ডালে হাত রেখে কে একজন যেন দাঁড়িয়ে রয়েছে। লোকটার মাথা দোতলার সমান উঁচুতে, হাত পা বুক পেট সমেত অন্তত 10টা দশাশই জোয়ানকে যোগ করলে যা হয় তার মাপ। পরনে একটা লেংটির মতো জিনিস, আদুর গা। হরি সামন্ত হাঁ করে চেয়ে দেখলেন। এদিকে কোথাও ভীম পুজো হয় বলে তিনি জানেন না, তাহলে জঙ্গলের মধ্যে এই ভীমের মূর্তি রেখে গেল কে? ভাবতে ভাবতেই দেখলেন মূর্তি নয়, প্রকাণ্ড লোকটা হঠাৎ ঘাড় ঘুরিয়ে তার দিকে কটমট করে তাকাল। তদ্দণ্ডেই হরি সামন্তর নাড়ি ছাড়বার কথা। বুকের মধ্যে হৃৎপিণ্ডটা একটা ডিগবাজি খেল, হাত পা ঠান্ডা হয়ে এলো, শরীর কাঁপতে লাগলো ঠক ঠক করে। দৈত্যটা হঠাৎ মরাত করে গাছের একটা মস্ত ডাল ভেঙে সেটা মুগুরের মতো বাগিয়ে ধরতেই হরি সামন্ত পাই পাই করে ছুটতে লাগলেন প্রাণের ভয়ে। এই বয়সে পায়ে বাত আর দুর্বল হৃৎপিণ্ড নিয়ে তিনি যে এরকম জোরে ছুটতে পারেন তা তার ধারণার বাইরে ছিল। যখন সরখেলের বাড়িতে এসে দমাস করে পড়লেন তখনই প্রাণবায়ু বেরিয়ে যাওয়ার কথা, কিন্তু বেরোলো না। একটু জিরিয়ে নিয়ে দেখলেন এখনো মরেনি। তবে তার কথা আড্ডার কেউই বিশ্বাস করল না। শিবপদ বলেই ফেলল, সেই কবে থেকে তো আপনাকে চোখের ছানিটা কাটিয়ে আনতে বলছি, কথাটা তো কানেই তুলছেন না। হরি সামন্ত খ্যাক করে উঠলেন, আমার বাঁ চোখে ছানি, কিন্তু ডান চোখ কি দোষ করল? কেউ বিশ্বাস না করলেও ঘটনাটা নিয়ে আলোচনা হলো, তবে সাব্যস্ত কিছুই হলো না। কুটিবাড়ির জঙ্গল মোটেই ভালো জায়গা নয়। জঙ্গলের ওপাশে একটা খাল আছে। সুন্দরবনের বাঘ খাল পেরিয়ে ওই জঙ্গলে এসে ঘাপটি মেরে থাকে। সুযোগ বুঝে গাঁয়ে ঢুকে গরু ছাগল মানুষ নিয়ে যায়। ফেরার সময় আজ আর কেউ জঙ্গলের পাশের রাস্তা ধরলেন না, দল বেঁধে বাজারের পথ দিয়ে বাড়ি ফিরলেন। দিন তিনেক বাদেই সকালবেলায় 3জন কাঠকোড়ানি মেয়ে জঙ্গলে ঢুকেছিল। হঠাৎ আলু থালু হয়ে তারা চেঁচাতে চেঁচাতে গাঁয়ে এসে ঢুকল। রাক্ষস রাক্ষস, মেরে ফেললে গো! দুদিনের মধ্যে গাঁয়ের মোড়ল শ্যামকান্ত তার হারানো গরু খুঁজতে জঙ্গলে ঢুকে পড়ে দাঁত কপাটি লেগে পড়ে রইল। জ্ঞান হওয়ার পর সেও কবুল করল যে জঙ্গলে সে একটা বিকট চেহারার দানবকে দেখেছে। আতাপুরে হই হই পড়ে গেল। ঘন ঘন মিটিং বসতে লাগলো। শ্যামপুকুর থানা থেকে দারোগাবাবু গদাধর মল্লিক খবর পেয়ে নিজে এসে তদন্তে নামলেন। পুলিশ ফোর্স নিয়ে জঙ্গলে ঢুকে খানিকটা ঘুরেও দেখলেন। দানবের দেখা না পেলেও
জঙ্গলে নরম মাটিতে কিছু অতিকায় পায়ের ছাপ দেখা গেল। মানুষের পায়ের ছাপের মতোই দেখতে, কিন্তু বিশাল আকৃতি। গদাধর বাবু ভ্রু কুঁচকে গেল, মুখে দুশ্চিন্তার ছাপ। বললেন, কোনো লোক যদি রসিকতা করে এ কাণ্ড না করে থাকে, তবে বলতেই হবে যে ব্যাপারটা খুবই রহস্যময়। আমি গ্রামের নিরাপত্তার জন্য 2 সেপাই মোতায়েন করে যাচ্ছি। ব্যাপারটা আরো খতিয়ে দেখতে হবে। সেই রাত্রিরে 2 সেপাই, যদু আর লক্ষণ, চণ্ডী মণ্ডপের দাওয়ায় বসে মশা তাড়াতে তাড়াতে গল্প করছিল। হঠাৎ যদু বলে উঠল, আচ্ছা লক্ষণদা, ওই গম্বুজটা হঠাৎ একটু নড়ে উঠল কেন বলো তো? ভূমিকম্প হচ্ছে নাকি? গম্বুজ? দূর বেটা, এখানে গম্বুজ কোথায়? তাহলে ওটা কি? বলা বাহুল্য, এরপর দুজনেরই বাক্য হরে গেল। গম্বুজ নয়, তবে গম্বুজের মতোই বিশাল একটা ছায়া মূর্তি রায়দিঘির ধার দিয়ে নিঃশব্দে এগিয়ে এলো। একটা কুঁড়ে ঘরের কাছে এসে মূর্তিটা হাঁটু গেড়ে বসে রইল খানিকক্ষণ। কাঁপা গলায় যদু বলল, লক্ষণদা, দেখতে পাচ্ছ? পাচ্ছি। ভুল দেখছি না তো? না রে। কি করবে এখন? কিচ্ছুটি নয়, চুপ মেরে বসে থাক। ওই কুঁড়ে ঘরটাতে একটা বুড়ি থাকে, বোধহয় বুড়িটাকে খাবে। ও বাবা! দৈত্য কিছুক্ষণ চুপ করে বসে রইল। তারপর ধীরে ধীরে উঠে দাঁড়িয়ে চারদিকে একটু চেয়ে দেখল। একটা থামের আড়াল থেকে ঘাপটি মেরে দৃশ্যটা দেখতে দেখতে ভয়ে হিম হয়ে যাচ্ছিল 2 সেপাই। দৈত্যটা অবশ্য দেখতে পেল না। যে পথে এসেছিল সেই পথেই সে আবার চলে গেল। বেশ কিছুক্ষণ শ্বাস বন্ধ করেছিল দুজন। এবার লক্ষণ বলল, চল রে যদু, বুড়ির কি হলো একবার দেখে আসি। হ্যাঁ হ্যাঁ, চলো যাই। দরজায় বেশ কয়েকবার ধাক্কাধাক্কি আর ডাকাডাকির পর বুড়ি উঠে দরজা খুলে বলল, কে বাবারা? ডাকাত হও, চোর হও, আগেই বলছি এ বাড়িতে কিচ্ছুটি পাবে না। ইচ্ছে হলে ঢুকে তল্লাশি নিতে পারো, আর যদি আমাকে খুন টুন করতে চাও তো বাছা, তাতেও কেউ বাধা দেবে না। আমি বড় দুঃখী মানুষ, মরতে পারলেই বাঁচি। যদু বলল, বুড়িমা, আমরা বদলোক নই, আমরা সেপাই। ওই রাক্ষসটা তোমার ঘরের কাছেই ঘাপটি মেরেছিল যে একটু আগে। বুড়ি বিন্দু মাত্র ভয় না পেয়ে বলল, তা হবে বাছা, পোড়া কপাল আমার, নইলে আমাকে খেয়ে যেত। তা তোমরা কারা? এ গায়ে তো তোমাদের কখনো দেখিনি। আমরা পুলিশের লোক, রাত জেগে গাঁ পাহারা দিচ্ছি। বুড়ি খুবই ভালো মানুষ, যত্ন করে তাদের দাওয়ায় পিঁড়ি পেতে বসালো, কয়েকটা করে নাড়ু আর জল খেতে দিল। কথায় কথায় জানা গেল বুড়ির 3 কুলে কেউ নেই। অন্ধের নড়ি একটা ছেলে ছিল, সেও বছর 2 হলো নিরুদ্দেশ। লোকে বলে তাকে বাঘে খেয়েছে। তাই হবে বা, সে সময় এখানে খুব বাঘের উপদ্রব ছিল। পরদিন সকালে সারা গায়ে আতঙ্ক ছড়িয়ে পড়ল। দৈত্যটা গায়ে ঢুকেছিল। গায়ের বিস্তার লোক পোঁটলা পুঁটলি বেঁধে, কেউ মামার বাড়ি, কেউ শ্বশুর বাড়ি, কেউ পিসি বা মাসির বাড়ি, কেউ বা তীর্থ করতে বেরিয়ে পড়ল। এই বিপদের মধ্যে থাকা একেবারে ঠিক নয়। দুপুরের মধ্যেই গাঁ বেশ শুনশান হয়ে গেল। যারা রয়ে গেল তারা সব ঘরদোর মজবুত করার কাজে লেগে গেল।
লাঠি, বল্লম, ছোরা, কুড়ুল, বন্দুক যার যা ছিল সব বের করে ফেলল। ঠিক হলো রাতে দল বেঁধে গাঁয়ে টহল দেওয়া হবে। ঘণ্টা, শাঁখ, বাঁশি ইত্যাদিও তৈরি রাখা হলো। দৈত্যটাকে যে দেখবে সেই বাজিয়ে অন্য সবাইকে জানান দেবে। এরপর দিন কয়েক আর দানবটার কোনো পাত্তা পাওয়া গেল না। লোকজনের আতঙ্কটাও একটু চাপা পড়তে লাগলো। রাতের পাহারাতেও ঢিলেমি দেখা দিল। শীত পড়তে লেগেছে, এখন কারই বা রাত জাগতে ভালো লাগে। বুড়ি এক রাত্রিরে তার ময়লা কাঁথাখানি জড়িয়ে ঘুমোচ্ছে। নিশুত রাতে বুড়ি একটা গলা শুনতে পেল। ওমা, মাগো, ঘুমোচ্ছিস নাকি? আমার যে বড্ড খিদে পেয়েছে। বুড়ি ধর্মর করে উঠে বসল। এ যে তার নন্দর গলা, তার ছেলে নন্দ, যাকে কিনা বাঘে খেয়েছে। বুড়ি আর দেরি না করে তাড়াতাড়ি উঠে দরজা খুলল। তারপর হাঁ হয়ে রইল। নন্দ নয়, এ সেই দানবটা, যার কথা সবাই বলা বলি করে। বুড়ি অবশ্য ভয় পেল না। এ দুনিয়ায় তার ভয় পাওয়ার আর কিছুই নেই। বুড়ি নরম গলায় বলল, তুমি বুঝি সেই রাক্ষস? তা ভালো, কি চাও বাচ্চা? দানব হাঁটু গেড়ে বসে আছে, তাতেও তার মাথা ঘরের চাল ছুঁয়েছে। দৈত্য বলল, মা, আমাকে চিনতে পারছিস না তো? দোষ নেই তোর, আমি নন্দ। নন্দ বলে বুড়ি ফের হাঁ। হ্যাঁ রে, তুই যে রোগা প্যাকাটির মতো ছিলি বাবা। আর বলিস নে মা, রোগা থেকে মোটা হতে গিয়েই তো বিপদ হলো। কিছু খেতে দিবি মা? 7 দিন ধরে জঙ্গলের ফল পাকুড় খেয়ে আছি, ভয়ে গায়ে ঢুকতে পারি না। আয় বাবা আয়। বলতে বলতে বুড়ি আনন্দে কেঁদেই ফেলল। দানব হোক, দৈত্য হোক, শত হলেও এই তো তার হারানো ছেলে। একটু সামলে নিয়ে বলল, বাবা, লোকে দেখতে পেলে তোকে মারবে। তুই ভেতরের উঠোনে চলে যা। উঠোনের পেছন দিকে বড় কষার ঝোপ আছে, তার আড়ালে বসে থাক, আমি খেতে দিচ্ছি। কষার ঝোপের আড়ালে নিশুত রাতে মায়ে পয়ে অনেক সুখ দুঃখের কথা হলো। নন্দ বলল, কুটিবাড়ির জঙ্গলে একজন অদ্ভুত লোক থানা গেড়েছিল। গাছপাতা দিয়ে নানা রকম ওষুধ বিশুধ তৈরি করত। তার কাছে মোটা হওয়ার ওষুধ চাইতে গিয়েছিল নন্দ। লোকটা তাকে কুটিবাড়ির আস্তানায় রেখে দিল আর রোজ ওষুধ খাওয়াতে লাগলো। ফলে ধীরে ধীরে আরে দীর্ঘে বাড়তে লাগলো নন্দ। বার যখন খুব বাড়াবাড়িতে দাঁড়িয়ে গেল, তখনই লোকটা একদিন দুপুরে জঙ্গলে শেকড় খুঁজতে গিয়ে বাঘের খপ্পরে পড়ল। 2 দিন বাদে তার আধ খাওয়া শরীরটা খাল ধারে দেখেছিল নন্দ। যতদিন লোকটা বেঁচে ছিল ততদিন একটা ভরসা ছিল তার। লোকটা কথা দিয়েছিল চিকিৎসা করে তাকে আবার স্বাভাবিক গঠনে ফিরিয়ে আনবে। চেষ্টাও করেছিল, আর হলো না। মাসখানেক আগে লোকটা মারা যাওয়ার পর নন্দ আর জঙ্গলে থাকতে ভরসা পাচ্ছে না। আজকাল যে তার মায়ের কথাও খুব মনে পড়ে। বুড়ি ঘরে যা ছিল, পান্তা ভাত, নাড়ু, মোয়া, 1 হাঁড়ি গুড়, খানিকটা চাল ভাজা, সব নিয়ে ছেলেকে খেতে দিল। নন্দ বলল, আমার শরীরটা বড় বলে ভাবিস নে, আমি অনেক খাই। আমার পেটটা আগের মতোই আছে, তবে খোরাকটা একটু বেড়েছে। বুড়ি ছেলের পিঠে হাত বোলাতে বোলাতে অশ্রু বিসর্জন করতে লাগলো। বলল, গায়ের লোকেরা তোকে দেখে ভয় পাবে ঠিকই প্রথমটায়, কিন্তু আমি ওদের বুঝিয়ে বলবো খন
যে এ আমার নন্দ। নন্দ মাথা নেড়ে বলল, ও কাজ করিসনি, ওরা বিশ্বাস করবে না, তোকে ডাইনি বলে পুড়িয়ে মারবে। তাহলে উপায়? উপায় একটা করতে হবে, দাঁড়া ভেবে দেখি। কি কুক্ষণে যে মোটা হওয়ার স্বাদ হয়েছিল। এই সব কথা যখন হচ্ছে তখন হঠাৎ একটা টর্চের আলো এসে নন্দর মুখের ওপর পড়ল, আর সঙ্গে সঙ্গে আর্তচিৎকার। তারপরই সারা গায়ে কাঁসর, ঘণ্টা, শাঁখ, ঢোল, খোল সব একসঙ্গে বেজে উঠল, আর লোকজন সব তেড়ে এলো অস্ত্রশস্ত্র নিয়ে। নন্দ পালাতে গিয়েও পালালো না, মার দিকে চেয়ে বলল, আমার গায়ে খুব জোর, আমি এদের সবাইকে ছিঁড়ে ফেলতে পারি। জঙ্গলে আমি 4-5 বার বাঘের মুখে পড়ি, আমার কিল খেয়েই বাঘ পালিয়ে গেছে। 3 বার সাপে কামড়েছে, এত বড় শরীর বলে বিষে কোনো কাজ হয়নি। আমার ক্ষমতা অনেক, কিন্তু এরা যদি তোর কোনো অনিষ্ট না করে তাহলে আমিও এদের ক্ষতি করতে চাই না মা। ওদিকে চারদিক থেকে মশাল টর্চ নিয়ে মেলা লোক আসছে, বিরাট হৈ হৈ কাণ্ড। বুড়ির বাড়ির চারদিকে যখন সবাই জড়ো হলো তখন বুড়ি বেরিয়ে এসে মোড়ল মশাইয়ের দিকে চেয়ে বলল, খুব তো তেজ দেখছি, দৈত্য যদি তাড়া করে তাহলে পালাতে পথ পাবে তো? মোড়ল মশাই একটু পিছিয়ে দাঁড়িয়ে বললেন, তা সে দৈত্যটা কোথায়? এখানেই নাকি দেখা গেছে। বুড়ি বলল, এখানেই আছে বাছা, তবে বেশি হইচই করলে সে কিন্তু তোমাদের চিবিয়ে খেয়ে ফেলবে। মোড়ল মশাই ভয় খেয়ে বলল, ওরে বাবা, তা সে কোথায় ঘাপটি মেরে আছে? রেগে টেগে যাচ্ছে না তো? বুড়ি মাথা নেড়ে বলে, চিন্তা নেই গো, আমি মায়ের কাছে মন্ত্র শিখেছিলাম ছেলেবেলায়, সেই মন্ত্রে নাকি রাক্ষস বশ থাকে। এতকাল বিশ্বাস করিনি, তা হঠাৎ এই দানবটা এসে হাজির হওয়ায় মন্ত্রটা জপ করতেই ব্যাস বশ মেনেছে। তবে আগেই বলে রাখছি বাছা, তোমরা যদি তার কোনো ক্ষতি করতে চাও তাহলে কিন্তু মন্ত্র তুলে নেবে। সবাই ভয় পেয়ে সমস্যারে বলে উঠল, না না না, আমরা কোনো ক্ষতি করব না। মোড়ল গলাটা একটু খাটো করে বলল, দূর থেকে এক ঝলক একটু দেখতে পাবো কি? বুড়ি বলল, তা পাবে, তবে লাঠি সোঁটা অস্ত্রশস্ত্র সব ফেলে দিয়ে এসো। মশাল আর টর্চের আলোয় কষার বনের মধ্যে একটু আবছাওয়ায় দানবকে দেখে গাঁ শুদ্ধ লোক একেবারে স্তম্ভিত হয়ে গেল। ভয়ে সকলের হাত পা ঠান্ডা। বুড়ি অভয় দিয়ে বলল, গোলমাল করো না কেউ, ধীরে ধীরে ঘরে ফিরে যাও, ওটি এখন আমার কাছে থাকবে। সবাই ফিরে গেল, কিন্তু কয়েকদিন সাংঘাতিক উত্তেজনা রইল গ্রামে। চারদিকে খবর ছড়িয়ে পড়তেও দেরি হলো না, ফলে দৈত্য দেখতে ভিড়ও হতে লাগলো খুব। নন্দ এক রাতে মাকে বলল, মা, এ তো বড় মুশকিল হলো, এত লোক আমাকে দেখতে আসে, আমার যে লজ্জা করে বড়। বুড়ি বলল, লোকে দেখে বলে লজ্জা কিসে? যারা বড় মানুষ হয় তাদের দিকে সকলের নজর থাকে। নন্দ কাহিল গলায় বলল, কিন্তু আমি তো বড় মানুষ নই রে মা, আমি হলাম অদ্ভুত মানুষ। মানুষ বলে লোকে তো মনেই করছে না। বুড়ি বলে, অত ভাবিস নে, সময় একটু বয়ে যাক, লোকে সয়ে নেবে। সয়ে অবশ্য লোকে নিল না, তবে মহালক্ষ্মী সার্কাসে ভালো চাকরি পেয়ে গেল নন্দ। 2 হাতে পয়সা রোজগার করে দোতলা বাড়ি বানিয়ে ফেলল গাঁয়ে।
মাকে বিছে হার গড়িয়ে দিল, খাট পালঙ্ক কিনল, জমি জিরেত কিনল। তার চেয়ে বড় কথা, নন্দর নামটাও খুব ছড়িয়ে পড়ল চারধারে।